হ্যালো ক্যালিবিয়ান, আরও একবার স্বাগতম আপনাদের ভয়ের দুনিয়ায়। আজ মঙ্গলবার, আর মঙ্গলবারে তো আমি আসি, সেটা তো আপনারা জানেনই, সাথে কিছু ভয়ও নিয়ে আসি। আজ আমরা হঠাৎ জিন গল্পটির তৃতীয় পর্ব নিয়ে আসলাম। ইতিমধ্যেই আমার সেই বড় ভাই তার ভয়েসটি পাঠিয়ে দিয়েছে। আজ সেই ভয়েসটি আপনাদের সামনে উপস্থাপন করব। শুরু করার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। চলুন তাহলে গল্প শুরু করা যাক। একদম কথাগুলো বলে হাদিদ হাঁফাতে লাগলো। তারপর বোতলে মুখ লাগিয়ে ঢকঢক করে পানি খেতে লাগলো। আমি আর রাহা দুজনেই হাঁ করে তাকিয়ে আছি। আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে হাদিদ বলল, কি হয়েছে? এখন বল, কোন চা খাবি, রং চা নাকি রাইট চা? আমি বললাম, থাক ভাই, আমার চা খাওয়ার খিদে মিটে গেছে। রাহা বলল, ভাগ্য ভালো বিরিয়ানি খেতে যাসনি। এক কাপ চায়ের জন্য এতগুলো কথা, আর বিরিয়ানি খেতে চাইলে কি হতো আল্লাহই ভালো জানে। এই বলে রাহা আর আমি হাসতে লাগলাম। হাদিদ বলল, হাসিস না এভাবে হাঁ করে। সকালে পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইছিস তো দেখা যাচ্ছে। এর মাঝেই সৈয়দপুরের বাস এসে গেল। আমরা তিনজনই তাড়াতাড়ি বাসে চড়ে বসলাম। আমি আর রাহা একসাথে, আর হাদিদ বসল আমাদের 2 সিট পেছনে। বাসে তেমন যাত্রী নেই, খুব অল্প সংখ্যক যাত্রী নিয়ে রওনা হলো সৈয়দপুরের উদ্দেশ্যে। হঠাৎ বাইরে মুষলধারে বৃষ্টি আর তুফান শুরু হলো। বাসের জানালা টান দিয়ে বন্ধ করে আমি ব্যাগ থেকে একটা বই বের করে পড়া শুরু করলাম। রাহা হেলান দিয়ে মুখ হা করে ঘুমিয়ে পড়ল। পেছনে তাকিয়ে দেখলাম হাদিদও ঘুম। আমার আবার ভ্রমণে ঘুম আসে না। আমি বাইরের দৃশ্য দেখতে দেখতে ভ্রমণ করতে ভালোবাসি। আজ যেহেতু খুব বৃষ্টি হচ্ছে, তাই বাইরে কিছুই দেখা যাচ্ছে না। তাই বই বের করে পড়া শুরু করলাম। বইটা গালিব আবরারের লেখা হরর গল্প, তৃতীয় চোখ। আগে অর্ধেক পড়া ছিল, যে পর্যন্ত পড়া ছিল সেখান থেকেই আবার পড়া শুরু করলাম। গল্পের এমন পর্যায়ে আসলাম যখন বড় রহস্য উদ্ঘাটন হলো যে গল্পের যে মেইন ক্যারেক্টার গালিব, তাকে তার বাবা বলছে, আমরা 4500 বছর ধরে এই পৃথিবীতে অবস্থান করছি। তার মানে এই গালিব একজন জিন। অনেক এক্সাইটেড হয়ে পরের পৃষ্ঠা উল্টাতেই যাবে তখনই আচমকা বাস কষে ব্রেক করল। এতে আমি সামনের সিটের সাথে মাথায় আঘাত পেলাম। আমি ব্যথায় কাতরাতে কাতরাতে পাশে তাকিয়ে বলতে যাব, রাহা তুই ঠিক আছিস? তখনই খেয়াল করলাম রাহা আমার পাশে নেই। আরে, রাহা কোথায় গেল? হাদিদকে ডাক দেওয়ার জন্য পেছনে তাকাতেই দেখি হাদিদও নেই পেছনে। এমনকি পুরো বাস ফাঁকা, বাসে আমি ছাড়া আর কেউ নেই। আমি একটু ভয়ে কাপা কাপা গলায় ডাক দিলাম, হাদিদ, রাহা, কোথায় তোরা? খেয়াল করলাম বাসের ড্রাইভারও নেই। সবাই কোথায় হাওয়া হয়ে গেল? এসব কি হচ্ছে? তখনই চোখ গেল বাসের জানালা দিয়ে বৃষ্টির মাঝে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। সেই ছোট্ট মেয়েটা, যাকে আমি স্বপ্নে দেখি, তার চেহারায় অনেক ভয়, সেটা বোঝা যাচ্ছে। আমি এক পলকে মেয়েটার দিকে তাকিয়ে আছি। মেয়েটা আমাকে হাতের ইশারায় না সূচক কিছু বলতে চাচ্ছে, হয়তো আমাকে সামনে যেতে না করছে। তখনই হঠাৎ অপর দিক থেকে আসা একটা প্রাইভেট কার মেয়েটাকে উড়িয়ে ফেলল ধপাস করে মেরে। আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম। চোখ খুলে দেখলাম রাহা, হাদিদ আর কয়েকজন লোক আমাকে কিছু বলছে। আমি তাদের মুখ নড়াতো দেখতে পাচ্ছি, কিন্তু স্লো মোশনে, কিছুই শুনতে পাচ্ছি না। রাহা আমার মুখে পানির ছেটা দিতেই আমি স্বাভাবিক হলাম। এবার শুনতে পেলাম রাহা সহ বাকিরা বলছে, উঠো। এই সামান্য ধাক্কায় কেউ বেহুশ হয় নাকি? আমি উঠে বললাম, কি হয়েছে আমার? আর বাস বন্ধ কেন? হাদিদ বলল, আরে বাল, বাসের চাকা পাংচার হয়ে গেছে, আর তুইও জ্ঞান হারিয়ে পড়েছিলে এতক্ষণ। এই যে তোকে ডাকছে আমরা, কিন্তু তোর কোনো সারা শব্দ নেই। বাসের কন্ডাক্টর উঠে বলল, সবাই নিজের সিটে গিয়ে বসেন, চাকা লাগানো হয়ে গেছে, এখন আমরা রওনা হব। সবাই নিজ নিজ সিটে গিয়ে বসে পড়ল। হাদিদও পেছনে চলে গেল নিজের জায়গায়। বাস চলা শুরু করল। রাহা আমাকে বলল, ইসমা, কি হয়েছিল তোর? তুই যখন জ্ঞান হারিয়েছিলি তখন তুই কেমন গঙ্গানির মতো শব্দ করছিলি, আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি পুরো বিষয়টা রাহার কাছ থেকে গোপন করে বললাম, আমার কিছু মনে নেই, শুধু মনে আছে বাস হঠাৎ করে কষে ব্রেক করেছে। রাহাও আর কিছু বলল না। আমি ভাবতে লাগলাম, এটা কি হয়ে গেল? আমি কি তাহলে জ্ঞান হারিয়ে ওই বাচ্চাটাকে স্বপ্নে দেখলাম? বাচ্চাটা আমাকে হাতের ইশারায় যেতে নিষেধ করল। কি আছে ওই সৈয়দপুরে? আমার মা ওই জায়গার নাম শুনে কেমন অদ্ভুত আচরণ করল। ভাবতে ভাবতে আমরা পৌঁছে গেলাম সৈয়দপুর। এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া বইছে। বাস থেকে প্রথমে রাহা এবং হাদিদ নেমে দৌড়ে একটা ছাউনির তলায় গিয়ে আশ্রয় নিল। আমি বাস থেকে নামার জন্য পা মাটিতে রাখতেই বিকট শব্দ করে বজ্রপাত হলো। আমি চমকে গিয়ে আবার পা উঠিয়ে নিলাম বাসে। কেমন যেন এক অজানা ভয় চেপে বসেছে মাথায়। হাদিদ জোরে ডাক দিল, ইসমা, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নেমে আয়। আমি এবার নেমে জোরে দৌড় দিয়ে ছাউনির তলায় গিয়ে দাঁড়ালাম ওদের সাথে। রাহা বলল, মনে হচ্ছে না এই বৃষ্টি সহজে থামবে। আমাদের একটা গাড়ি নিতে হবে এখান থেকে। মেন্টাল হসপিটাল এখান থেকে গাড়ি করে গেলে 5 মিনিট সময় লাগবে, কিন্তু বৃষ্টি থাকায় আশেপাশে তেমন মানুষজন বা গাড়িও দেখা যাচ্ছে না। তখনই জীর্ণশীর্ণ চাঁদের মুড়ি দেওয়া শীতের টুপি পরা একজন লোক এসে আমাদের সাথে ছাউনির তলে দাঁড়ালো। লক্ষ্য করলাম লোকটার এক চোখ হলুদ রঙের, আরেক চোখ নীল রঙের, গালে একটা কাটা দাগ। দেখে বোঝা যাচ্ছে
খুব একটা সুবিধার না লোকটা। এদিকে গাড়িও পাচ্ছি না কোনো। লোকটা একটু কাশি দিয়ে নিজে থেকেই বলল, এই বৃষ্টি যদি কখন আর না থামে। আমরা তিনজনই তার দিকে একবার তাকিয়ে তেমন একটা গুরুত্ব না দিয়ে কথা বলতে লাগলাম। লোকটা আমাদের জিজ্ঞাসা করল, কোথা থেকে এসেছো তোমরা, আর কোথায় যাবে? হাদিদ বলল, আমরা শহর থেকে এসেছি, সৈয়দপুর মেন্টাল হসপিটালে যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না কোনো। বৃষ্টি না থাকলে হেঁটেই চলে যেতাম। লোকটা এক অদ্ভুত হাসি দিয়ে বলল, ওই মেন্টাল হসপিটালের একটু দূরেই তো একটা জঙ্গল আছে, ভুলেও সেদিকে যেও না। আমরা লোকটার কথায় তেমন পাত্তা না দিয়ে নিজেরা কথা বলতে লাগলাম। তখন লোকটা চলে গেল হেঁটে হেঁটে। কেন যেন মনে হলো লোকটা বৃষ্টিতে ভিজছে না, হতে পারে দেখার ভুল। তখন একটা অটোরিকশা এসে থামল সেখানে। অটোচালক বলল, কই যাবেন আপনারা? হাদিদ মেন্টাল হসপিটালের কথা বললে চালক কিছুটা ভেবে বলল, ভাড়া কিন্তু বাড়িয়ে দিতে হইব। আমি রাজি হয়ে গেলাম। অবশেষে অটোতে করে আমাদের গন্তব্যে পৌঁছালাম। অটোচালক বলল, চেষ্টা করবেন সন্ধ্যার আগে এখান থেকে ফিরে যাওয়ার, এই জায়গাটা ভালো না। আমরা ঠিক আছে বলে হসপিটালের ভেতরে প্রবেশ করলাম। রাহা বলল, হঠাৎ এমন বৃষ্টি হওয়ার কারণ কি? থামার কোনো নামগন্ধ নেই। হাদিদ বলল, বৃষ্টি হওয়ার কারণ তো জানি না, তবে এই বৃষ্টি জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। আমি বললাম, চুপ, ফালতু কথা না বলে এখন কি করব সেটা বল। হসপিটালে তো পৌঁছে গেলাম, শিফানার সাথে কিভাবে দেখা করব? আমরা সোজা চলে গেলাম হসপিটাল ইনচার্জের কক্ষে। তাকে আমরা আমাদের পরিচয় দিয়ে বললাম, ছোট একটা নিউজ কভার করব আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। উনি খুবই হাসি খুশিভাবে বলল, কোনো প্রবলেম নেই, তোমরা স্টুডেন্ট মানুষ, আমিও তোমাদের যথাসাধ্য সাহায্য করব। বলো তোমরা কেমন নিউজ কভার করতে চাও? আমি একটু ইতস্তত বোধ করে বললাম, আসলে আমরা জানতে পেরেছি আপনাদের হাসপাতালে শিফানা নামের একজন মহিলা আছে, যাকে কয়েক বছর আগে জঙ্গলের ধারে পাওয়া গিয়েছিল নগ্ন অবস্থায়। আমরা তার জবানবন্দি নিতে চাই। এটা শুনে ইনচার্জের হাসি মাখা মুখটা মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। উনি একটু রাগান্বিত কণ্ঠে বলল, কে বলেছে তোমাদের এসব ফালতু কথা? এই ধরনের কোনো রোগী নেই আমাদের এখানে। হাদিদ আর আমি রাহার দিকে তাকালে রাহা বলল, স্যার আমরা জানি তাকে আপনারা দুনিয়া থেকে গোপন করেছেন। কি এমন রহস্য লুকিয়ে আছে তার সাথে? কেন আপনারা তাকে গোপন করে রেখেছেন? আপনি না বললেও আমরা ঠিকই এটা খুঁজে বের করব। উনি এবার প্রচণ্ড রেগে ধমক দিয়ে বলল, এনাফ, আমি তোমাদের বলেছি এখানে এমন কেউ নেই, চলে যাও এখান থেকে, তোমাদের যেন এই হসপিটালের ত্রিসীমানায় না দেখি। আমরা উঠে বের হয়ে এলাম সেখান থেকে। যতটা না কঠিন ভেবেছিলাম তার চেয়ে বেশি রিস্ক নিতে হবে এই নিউজ কভার করতে। ওই শিফানা নামের মহিলাটার সাথে ভয়ঙ্কর কোনো রহস্য জড়িয়ে আছে, সেটা বুঝতে পারছি খুব ভালোভাবেই। বাইরে এসে দেখলাম বৃষ্টি কমে গেছে একদম, আকাশ ফকফকে পরিষ্কার। রাহা বলল, এসেছি যেহেতু নিউজ নিয়েই যাব, এখানে তো আমার দুঃসম্পর্কের চাচা চাকরি করে, তার সাহায্য নিয়ে আমরা এটা করব। এই বলে রাহা ওর চাচাকে কল করল। ও চাচা বলল, এই সপ্তাহে নাকি তার নাইট শিফট ডিউটি, তাই রাতে ছাড়া হসপিটালে প্রবেশ করা তার পক্ষে সম্ভব না। আমরা একটু ভেবে আজকে এখান থেকে যাওয়ার প্ল্যান করলাম, কিন্তু আমার মন কেন যেন সায় দিচ্ছে না। মা বারবার বলেছিল সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে, এখন দুপুর গড়িয়ে বিকেল নেমে এসেছে, তবু হাদিদ আর রাহার সাথে তাল মিলিয়ে থেকে যাওয়ার সিদ্ধান্তই নিলাম। আমরা সোজা চলে গেলাম রাহার সেই চাচার বাসায়। গিয়ে চাচাকে সব বুঝে বললাম এই নিউজটা কভার করা আমাদের জন্য কত জরুরি। আমরা চাইছিলাম চাচার সাহায্যে রাতে হসপিটালে গোপনে প্রবেশ করে শিফানার জবানবন্দি নিয়ে আবার গোপনে চলে আসব। চাচা প্রথমে রাজি হচ্ছিল না, এটা করতে কিন্তু টাকার লোভ দেখাতেই চাচা রাজি হয়ে গেল। বুঝতে পারলাম চাচা একটু লোভী প্রকৃতির, টাকা হলে তাকে দিয়ে যে কোনো কাজ করানো যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আমার মনে মাঝে একটা চাপা ভয় ভর করে বসল। আমরা চাচার সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। এরই মাঝে মা ফোন করলো আমাকে। আমি জানি মা এখন আমার উপরে অনেক রাগ করবে। ভাই ভাই ফোনটা রিসিভ করতে মা বলল, ইসমা তুই কোথায়? সন্ধ্যা তো হয়ে গেল, এখনো বাসায় ফিরলি না কেন? আমি পুরো ঘটনা মাকে বললাম। শিফানা নামটা শুনে মা ফোনের মাঝেই আতকে উঠে বলল, না ইসমা, তুই শিফানার কাছে যাবি না। আমি বললাম, কি হয়েছে মা? তুমি তখন সৈয়দপুরের কথা শুনে কেমন করলে, এখন শিফানা নাম শুনে কেমন করছো? আসলে ঘটনা কি? মা জোরে জোরে কিছু কথা বলছিল, কিন্তু নেটওয়ার্ক না থাকায় কিছুই বুঝতে পারছিলাম না আমি। ফোন কেটে গেল। আমি আবার মাকে কল করতে গেলে দেখলাম মোবাইলে কোনো নেটওয়ার্ক নেই। হাদিদ বলল, কিরে কি হয়েছে, কোনো সমস্যা? আমি বললাম, না তেমন কিছু না, ওই মা একটু চিন্তা করছে তাই ফোন দিয়েছিল। আমরা হসপিটালে পৌঁছালাম। চাচা আমাদের মেইন গেট দিয়ে না নিয়ে পেছন গেট দিয়ে নিয়ে গেল গোপনে। চাচা সেখানে থাকা দুজন নার্সকেও পটিয়ে রেখেছিল, হয়তো তারাও টাকার ভাগ পায়। নার্স দুজন আমাদের নিয়ে গেল আন্ডারগ্রাউন্ডে হালকা আলো আবছায় ঘেরা লোহার ঘরের কক্ষে। একজন নার্স বলল, এখানে সব হিংস্র পাগলদের রাখা হয়, সাধারণত এখানে কাউকে আনা সম্পূর্ণ নিষেধ। ইনচার্জ যদি জানতে পারে তাহলে আমাদের চাকরি থাকবে না। হাদিদ বলল, শিফানাকে কোথায় রাখা হয়েছে? আমাদের তার কাছে নিয়ে যান। নার্স বলল, শিফানা এখানকার সবচেয়ে ভয়ঙ্কর রোগী, তার আক্রমণে আজ পর্যন্ত 3 জন নার্স মারা গিয়েছে এর আগে। আপনারা যা করবেন দূর থেকে করবেন, ওর সামনে যাওয়ার চেষ্টা করবেন না। কথা বলতে বলতে একটা লোহার কক্ষের সামনে থামলাম।
বাইরে থেকে উঁকি মেরে দেখলাম উস্কো খুস্কো এলোমেলো চুলের একজন মহিলাকে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। নার্স দুইজন লোহার কক্ষের দরজাটা খুলে দিয়ে বলল, এটাই শিফানা। যা করার দূর থেকে করেন, আর তাড়াতাড়ি করেন। ইনচার্জ যদি খবর পেয়ে যায় তাহলে আমরা শেষ। আমরা তিনজনই কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। রাহা ব্যাগ থেকে ক্যামেরা বের করে সেটা চালু করে ধরল। হাদিদ আস্তে করে ডাক দিল, হ্যালো মিস শিফানা, আমরা কি আপনার সাথে কিছু কথা বলতে পারি? শিফানা কিছু বলছে না, নিচের দিকে মাথা করে বসে আছে। আমি বললাম, আমরা জার্নালিজমের স্টুডেন্ট। সেদিন আপনার সাথে কি হয়েছিল আপনি আমাদের বলেন। আমরা দুনিয়ার সামনে আপনার সত্যটা তুলে ধরতে চাই। এবার শিফানা শিকলে বাঁধা হাত নাড়িয়ে আমাকে কাছে ডাকল। নার্সরা বাইরে থেকে বলল, ভুলেও তার কাছে যাবেন না আপনারা। আমি বললাম, কাছে যাওয়া যাবে না শিফানা, যা বলার দূর থেকে বলেন, আমরা আপনার জবানবন্দি রেকর্ড করে নিচ্ছি। শিফানা অদ্ভুত একটা শব্দ করে হাসতে হাসতে কর্কশ গলায় বলল, আমি এমন কাউকে জবানবন্দি কেন দিব যে আমাকে ভয় পায়? হাদিদ বলল, আমরা এমন কাউকে বিশ্বাস কেন করব যার হাতে এর আগে 3 জন নার্সের জীবন গিয়েছে? শিফানা এবার মুখ তুলে আমাদের দিকে তাকালো। দেখা গেল এক বিভৎস চেহারা, পুরো চেহারায় অসংখ্য আঘাতের চিহ্ন। চেহারাগুলো একদম ভেতরে চলে গেছে, মুখ শুকিয়ে মরুভূমির মতো ফেটে গিয়েছে। শিফানার চেহারা দেখে আমরা তিনজনই বেশ ঘাবড়ে গেলাম। কি ভয়ানক তার চেহারা! শিফানা বলল, আমি যাদেরকে মেরেছি তারা ভালো মানুষ ছিল না। ওই নার্সদের স্বামী সন্তান থাকার পরেও তারা হসপিটালের ইনচার্জের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল, তাই আমি তাদেরকে মেরে ফেলেছি সুযোগ পেয়ে। এটা শুনে পেছনে থাকা নার্সও একটু ভয় পেয়ে গেল। মনে হচ্ছে তারাও একই কাজ করে আসছে হয়তো। হাদিদ বলল, না, তবু আমরা আপনাকে বিশ্বাস করি না। শিফানা রাহাত দেখে খুব রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, এই মেয়েটাকে আমি পছন্দ করছি না, ওকে এখান থেকে বের করে দে। রাহা ভয় পেয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে হাদিদের ক্যামেরা দিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে গেল। আমি আর হাদিদ দুজনে একটু অবাক হলাম, কারণ রাহা এত তাড়াতাড়ি ভয় পাওয়ার মতো মেয়ে না। তাহলে ওর কি হলো হঠাৎ? আমি সিদ্ধান্ত নিলাম শিফানার সামনে যাব। হাদিদ এটা করতে নিষেধ করলেও আমি শুনলাম না। হাদিদকে বললাম, তুই শুধু ভালোভাবে রেকর্ডটা করিস, বাকিটা আমি দেখছি। শিফানার মুখে ভয়ঙ্কর একটা হাসি ফুটল। আমি ধীরে ধীরে শিফানার সামনে গেলাম। এখনো বেশ দূরত্ব। শিফানার বেঁধে রাখা হাত আমার কাছে পৌঁছাবে না। শিফানা হাতের ইশারায় আরও কাছে যেতে বলল। আমি একটু ভয় পাচ্ছি, আবার পেছনে যেতে পারছি না। অদ্ভুত একটা টান আমাকে শিফানার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। হাদিদও বেশ ঘাবড়ে আছে, যদি শিফানা আক্রমণ করে দেয় আমার উপর। আমি নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে শিফানার নাগালের মধ্যে চলে এলাম। শিফানা আমাকে তার সামনে বসতে বলল। আমি বসে জিজ্ঞাসা করলাম, তাহলে এখন বলেন, ওই দিন আপনার সাথে কি হয়েছিল? আপনাকে নগ্ন অবস্থায় জঙ্গলের পাশে কেন পাওয়া গিয়েছিল? আর কেনই বা আপনাকে সবার কাছ থেকে গোপন করা হয়েছে? শিফানা ভয়ানক একটা হাসি দিয়ে হিংস্র পশুর মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এটা থেকে হাদিদ ক্যামেরা ফেলে দৌড়ে এসে আমাকে ছাড়ানোর জন্য এগিয়ে এলো। শিফানা হাদিদকে এক ধাক্কায় পেছনের দেয়ালের সাথে নিয়ে বাড়ি দিল। বাইরে থেকে নার্স এবং রাহাত দৌড়ে আসতে আসতে শিফানা আমার গলায় নখ দিয়ে আঁচড় বসিয়ে দিল। আমি চিৎকার করার চেষ্টা করলে শিফানা এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। আমার গলায় একটা ছোট জন্মদাগ আছে। শিফানা সেই জন্মদাগটা দেখে বিদঘুটে হাসি দিয়ে বলল, আমি তোকে চিনে ফেলেছি। এরই মাঝে নার্স এবং রাহা দৌড়ে এসে অনেক চেষ্টা করে শিফানার হাত থেকে আমাকে ছাড়িয়ে নিল, কিন্তু শিফানা আমাকে ছেড়ে একজন নার্সকে ধরে ফেলল। ধরেই তাকে কোনো সুযোগ না দিয়ে নার্সের ঘাড়ে কামড় বসিয়ে দিয়ে তার ঘাড় থেকে মাংস নিয়ে এলো। এতে করে সেই নার্স সেখানে মারা যায়। রক্তাক্ত মুখে শিফানা ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, আরেকটা পাপীর শাস্তি হলো আমার হাতে। চিৎকার চেঁচামেচি শুনে ওপর থেকে আরও অনেকেই চলে এলো আন্ডারগ্রাউন্ডে। ইনচার্জ তো এখানে এসে আমাদের তিনজনকে দেখে প্রচণ্ড রাগারাগি শুরু করলো। শিফানার সামনে থেকে নার্সের মৃতদেহ আনার সাহস কেউ পাচ্ছে না। ইনচার্জ দুজন ওয়ার্ড বয়কে নির্দেশ দিল তাড়াতাড়ি নার্সদের মৃতদেহ বের করে শিফানার কক্ষ তালাবদ্ধ করতে। ওয়ার্ড বয়রা খুব ভয়ে নার্সের মৃতদেহর দিকে এগিয়ে গেল। শিফানা এখনও রক্তাক্ত মুখে গড়গড় করছে শিকারী পশুর মতো। এমন ভয়ানক দৃশ্য জীবনে কোনোদিন দেখিনি। আমি সাইডে গিয়ে গদগদ করে বমি করে দিলাম। হাদিদ আমাকে শান্ত করার চেষ্টা করল। আমি ভয় এখনও কাঁপছি, অনেক কান্নাও পাচ্ছে। আমার জন্য একজন মানুষের জীবন চলে গেল। ইনচার্জ এসে আমাদের উপর চিল্লাফাল্লা করতে লাগলো, তোমাদের নিষেধ করার পরও তোমরা এখানে আসার সাহস পাও কিভাবে? তোমাদের এই বোকামির জন্য আমাদের একজন মানুষ মারা গেল, এর জিম্মাদার কে হবে এখন? আমি তোমাদেরকে পুলিশে দেব। রাহা প্রচণ্ড রেগে বলল, ডাকেন পুলিশ। আমাদের যদি পুলিশ ধরে নিয়ে যায় তাহলে আপনিও বাঁচবেন না। এত বছর যাবৎ যেই রহস্য ধামাচাপা দিয়ে রেখেছেন এই হসপিটালে, সেটা আমরা দুনিয়ার সামনে নিয়ে আসব। আর যেই নার্সরা মারা গিয়েছে এই পর্যন্ত, তাদের প্রত্যেকের সাথে আপনার অবৈধ সম্পর্ক ছিল, সেটা সবাই জেনে যাবে। এবার ইনচার্জ বেশ ঘাবড়ে গিয়ে সুর নরম করে বলল, আসলে আমি নিষেধ করার পরও তোমাদের এখানে আসা ঠিক হয়নি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে, এখন তোমরা এখান থেকে চলে যাও। এই নার্সের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিব। এখানে যা হয়েছে, যা দেখেছো সব ভুলে যাও। আমরা আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে এলাম। তখন রাত 9টার মতো বাজছে।
সৈয়দপুর থেকে শহরের উদ্দেশ্যে শেষ বাস যায় রাত 10টার দিকে। আমরা তাড়াতাড়ি করে হেঁটেই বাস স্টেশনের দিকে রওনা হলাম। আমার গলায় শিফানা তার নখ বসিয়ে দিয়েছিল, প্রচণ্ড ব্যথা করছে সেখানে। হাদিদ বলল, তোকে বারবার নিষেধ করেছিলাম ওর সামনে যাইস না, ও একটা পাগল, ওকে বিশ্বাস করা যায় না। আমি বললাম, শিফানা কোনো পাগল না, শিফানা এমন কিছু জানে যা আমরা জানি না। শিফানাকে পাগল বানিয়ে আটকে রাখা হয়েছে। রাহা বলল, তুই তো শিওর কিভাবে? ও যদি পাগল না হয় তাহলে তোকে আক্রমণ করলো কেন? আর ওই নার্সকে কিভাবে পশুর মতো কামড়ে মেরে ফেললো? তারপরেও তুই কিভাবে বলতে পারোস ও পাগল না? আমি বললাম, তাহলে সুযোগ থাকার পরও শিফানা কেন আমাকে মারল না? ও আমার কানের কাছে বলেছে আমি তোকে চিনে ফেলেছি। শিফানা আমাকে কিভাবে চিনে? আমি কিছুই মেলাতে পারছি না। হাদিদ বলল, কিছু মেলানো লাগবে না, আমরা এই নিউজের কথা ভুলে যাই, অন্য নিউজ খুঁজব। এমন জীবনের ঝুঁকি নিয়ে আর কোনো নিউজ কভার করব না। আজকে মরতে মরতে বেঁচে গিয়েছি। এভাবে কথা বলতে বলতে আমরা বাস স্টেশনে এসে পৌঁছালাম। রাহা পিছিয়ে গিয়ে বলল, না, আমরা এভাবে চলে যেতে পারি না, যা শুরু করেছি সেটা শেষ করে এখান থেকে যাব। হাদিদ বলল, তুইও পাগল হইছিস না রাহা? আমাদের অবস্থা দেখছিস, ইসমা আহত হয়েছে, এই অবস্থায় আমরা আমাদের পরিবারও এগুলো করতে দেবে না আমাদের। রাহা বলল, আমরা এই কাজটা অন্যায়ভাবে করতে পারি ওই হসপিটাল থেকে দূরে থেকেই। এই বলে রাহা ব্যাগ থেকে একটা কাগজ বের করলো এবং বলল, এটা সৈয়দপুরের মানচিত্র। আমরা আমাদের কাজ সেখান থেকে শুরু করব যেখানে শিফানাকে পাওয়া গিয়েছিল, মানে সে জঙ্গলের ধারে। আমি বললাম, তুই মানচিত্র কোথায় পেলি? রাহা বলল, হসপিটাল থেকে আসার সময় চুরি করে নিয়ে এসেছি। যেহেতু আমরা হসপিটালে গিয়ে শিফানার রহস্য উদ্ঘাটন করতে পারবো না, তাই আমাদের সেখানে যেতে হবে যেখানে শিফানাকে পাওয়া গিয়েছিল। হাদিদ বলল, তাহলে রাতে আমরা কোথায় থাকবো? তো সেই দুঃসম্পর্কে চাচাও হয়তো বিপদে আছে, ইনচার্জ হয়তো এতক্ষণে জেনে গেছে তোর চাচাই আমাদের ওখানে নিয়ে গিয়েছিল। রাহা বলল, সেটাও তো ঠিক কথা, এখন আমাদের একটা হোটেল খুঁজতে হবে যেখানে আজকে রাত থাকবো। তারপর সকালে আমরা মানচিত্র দেখে সেই স্থানে যাব। এর মাঝেই শহরের শেষ বাস এখানে এসে থামল। হাদিদ বলল, এখনো সময় আছে, চল চলে যাই আমরা, এসব আমার একদম সুবিধার মনে হচ্ছে না। রাহা বলল, হিসমা, তুই হাদিদের মতো ভাবছিস? আমি একটু ভেবে বললাম, হাদিদ, রাহা ঠিক বলেছে, এখান থেকে ফিরে যাওয়া ঠিক হবে না। শিফানার রহস্য উদ্ঘাটন না করলে আমি শান্তিতে ঘুমোতেও পারবো না। হাদিদ বলল, আচ্ছা সেটা না হয় করা যাবে, কিন্তু আজকে চলে যাই আমরা, দরকার হলে 2 দিন পরে আসব। রাহা এবং আমি একে অপরের দিকে তাকিয়ে ঠিক আছে বলে বাসে চড়ে বসলাম। হাদিদ আমাদের পেছনে বসে এক মনে কিছু চিন্তা করতে লাগলো। বাস চলতে শুরু করলো। রাহা ব্যাগ থেকে পানির বোতল বের করে একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে আমার গলার ক্ষতের স্থানে মুছে দিল। গলায় আমার জন্মদাগ দেখে রাহাত জিজ্ঞাসা করলো, এটা কিসের চিহ্ন? আমি বললাম, এটা আমার জন্মদাগ। শিফানা এই দাগ দেখে আমাকে বলেছিল তোকে আমি চিনে ফেলেছি। রাহা বলল, চিন্তা করিস না, আমরা এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব। আমি বাসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। বড় বড় গাছগুলো এক এক করে পেছনে চলে যাচ্ছে। আকাশে রুটির মতো গোল চাঁদটা আমাদের সাথেই আসছে। তবে আমার রুটি গোল হয় না, যত চেষ্টাই করি না কেন বিভিন্ন দেশের মানচিত্রের মতো হয়ে যায় রুটি। মানচিত্রের কথা মনে আসতেই আমি রাহাকে বললাম, কই মানচিত্রটা দেখি একটু। রাহা আমার সামনে মানচিত্রটা খুলে ধরল। আমি রাহাকে টর্চ লাইটটা বের করে ধরতে বললাম। রাহা তাই করল। সৈয়দপুরের একদম শেষের দিকে জঙ্গলটা অবস্থিত, মেন্টাল হসপিটালের থেকে একটু দূরেই হবে। জঙ্গলটা বেশ কয়েক কিলোমিটার জায়গা জুড়ে ছেয়ে আছে, কখনো যাওয়া হয়নি ওইদিকে। আমি বললাম, আচ্ছা রাহা, শিফানাকে কোথায় পাওয়া গিয়েছিল সেটা আমরা কিভাবে বুঝবো? রাহা বলল, সেটা তো এখন বড় চিন্তা। লোকমুখে শোনা যায় জঙ্গল ঘেঁষে যে রাস্তাটা গিয়েছে সেখানেই পাওয়া গিয়েছিল, কিন্তু লোকমুখের কথাই তো আর আমরা পুরোপুরি বিশ্বাস করতে পারি না। দেখা যাক কি করা যায়। আমি মানচিত্রটা ভাঁজ করে নিজের কাছে রেখে দিলাম। বাস শহরে গিয়ে পৌঁছালো রাত 1টার দিকে। আমরা বাস থেকে নেমে দেখলাম আশেপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে ততক্ষণে। হাদিদ আর রাহাদের বাসা এক জায়গায়, কিন্তু আমার বাসা সম্পূর্ণ উল্টো দিকে। হাদিদ বলল, ইসমা একা যেতে পারবি নাকি এগিয়ে দিয়ে আসবো? আমি বললাম, সেখান থেকে তোরা আবার একা আসবি কিভাবে? রাহা বলল, তুই আমাদের আগে একটু এগিয়ে দিয়ে যাবি, আবার আমরা তোকে এগিয়ে দিয়ে আসবো, আবার তুই আমাদের এগিয়ে দিবি, এভাবে সারা রাত কেটে যাবে। আমি হেসে বললাম, থাক তোরা যা, আমি একাই চলে যেতে পারবো। তখন একটা রিক্সা এসে থামল। ওনাকে আমি চিনি, আমাদের বাসার কাছের বস্তিতে থাকেন উনি। ওনার নাম করিম মিয়া। করিম মিয়া আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে এসে বলল, তোমরা এত রাইতে এনে দাঁড়ায় আসো কেন? কোথা থেকে ফিরলা নাকি? আমি বললাম, হ্যাঁ কাকা, আমরা একটু শহরের বাইরে গিয়েছিলাম। আপনি এত রাতে রিক্সা নিয়ে এখনো বাইরে কেন? করিম মিয়া বলল, একটা খ্যাপ নিয়ে দূরে গেছিলাম, ভাড়া নিয়ে ক্যাসাল করতে করতে আজকে দেরি হইয়া গেছে, এখন বাসার দিকে যাইতাছি, তুমি যাইবা নাকি? আমিও করিম কাকাকে দেখে একটু সাহস পেলাম। আমি হাদিদ এবং রাহাকে বিদায় দিয়ে রিক্সা উঠে বসলাম। করিম কাকা রিক্সা নিয়ে রওনা হলো। আমি চিন্তা করলাম, এতক্ষণে মা আমাকে একবারও ফোন করে খবর নিল না কেন? তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোন বের করে দেখলাম আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। কখন যে ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছে বলতে পারবো না। মা হয়তো চিন্তায় আজকে হার্ট ফেল করবে। না জানি কতবার ফোন দিয়েছে আমাকে, পাইনি। আজকে আমার খবর আছে। এগুলো চিন্তা করছি, তখনই খেয়াল করলাম
করিম কাকা রিক্সা নিয়ে একটা অচেনা পথ ধরে যাচ্ছে। এটা তো আমার বাসার দিকে রাস্তা না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এই রাস্তা তো আমার বাড়ির রাস্তা না। করিম কাকা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, করিম কাকা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? করিম কাকা রিক্সা না থামিয়ে ভারী করে বলল, কেন, তোমাদের বাসায় নিয়ে যাচ্ছি। আমি বললাম, কিন্তু এটা তো আমাদের বাসার দিকে যাওয়ার রাস্তা না। আপনি রিক্সা থামান, আমি নেমে যাব। রিক্সা থামান। করিম কাকা এবার আমার দিকে মুখ করে তাকালো। যা দেখে তাতে আমার কলিজায় আর পানি নেই। এটা করিম কাকা ছিল না, ভয়ঙ্কর চেহারার একজন লোক। তার সারা মুখে রক্ত লাগানো। আমি জোরে চিৎকার করে বললাম, কে আপনি? রিক্সা থামান বলছি। লোকটা বলল, রিক্সা থামলে তোমার বিপদ হবে হিসমা। এইটুকু নিশ্চিত থাকতে পারো, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। আমি তার কথায় কান্না দিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলাম, কেউ আছেন? আমাকে বাঁচান। আপনি রিক্সা থামান বলছি, আমি আপনার সাথে যাব না। লোকটা চলন্ত রিক্সা ধাপ করে থামিয়ে দিল। আমি উল্টো গিয়ে তার উপর দিয়ে রিক্সার সামনে পড়লাম। কোনো রকমে উঠে সেখান থেকে দৌড় দিলাম যেদিকে চোখ যায়। একবার পেছনে তাকিয়ে দেখলাম লোকটা এখনও সেখানে রিক্সা নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আমি আবার সামনে তাকিয়ে দৌড় দিতেই দেখলাম সেই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে, এক পলকে আমার দিকে তাকিয়ে আছে। আমি দৌড় থামিয়ে বাচ্চাটার দিকে এগিয়ে গেলাম আস্তে আস্তে। খুব মায়াবী বাচ্চাটার চেহারা, সাদা রঙের একটা জামা পরে আছে। আমি জিজ্ঞেস করলাম, কে তুমি? কেন আমাকে বারবার দেখা দিচ্ছ? মেয়েটা মুখে কিছু না বলে আমার দিকে আঙুল দিয়ে ইশারা করলো। আমি নিজেকে একবার ভালোভাবে দেখে বললাম, কি বলতে চাচ্ছ তুমি? মেয়েটা তার গলার কাছ থেকে জামাটা একটু টান দিয়ে নিচে নামালে আমি অবাক হয়ে গেলাম। আমার গলায় যেমন একটা জন্মদাগ আছে, ঠিক একই রকম জন্মদাগ মেয়েটার গলায়ও। আমি অবাক হয়ে কিছু বলতে যাব, তার আগে অন্ধকার থেকে দুইটা কালো হাত বের হয়ে এসে একটানে মেয়েটাকে নিয়ে গেল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।